উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা আছি ঝাউতলা কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সামনে। সো বুঝতেই পারছেন আজকের পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি সাগরের নিচে, হাঙরের কাছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে প্রথম একটা ওয়ার্ল্ড ক্লাস অ্যাকোয়ারিয়াম। কলাতলি বা সুগন্ধা থেকে 50 থেকে 60 টাকা দিয়ে ছোট অটো ভাড়া নিয়ে আসতে পারবেন এখানে, অথবা জনপ্রতি 10 টাকা দিয়ে লোকাল অটোতে এখানে আসতে পারবেন। লোকাল অটো কলাতলি থেকে এসে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সামনে দিয়েই গুম গাছতলা হয়ে বার্মিজ মার্কেটে যায়। চলুন শুরু করা যাক। প্রথমে টিকিট কিনতে হবে। টিকিট কাউন্টার এন্ট্রি গেটের পাশেই। টিকিট মূল্য একজন 300 টাকা, আর উচ্চতা 3.5 ফিটের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। টিকিট কেনা শেষ, এখন আমরা ভিতরে ঢুকব। এন্ট্রি পয়েন্টটি খুব সুন্দর, সেলফি তোলার জন্য খুব ভালো। আপনি চাইলে তাদের কাছ থেকে এখানে একটা ছবি তুলতে পারবেন, কিন্তু আপনাকে ছবিটা নিতে হলে দোতলা থেকে পে করে নিতে হবে। আমরা তাদের কাছ থেকে ছবি তুলব না, নিজেরাই তুলে নিয়েছি। এবার ভিতরে ঢুকব। ঢুকতেই যা প্রথমে নজরে পড়বে তা হলো অনেকগুলো কই ফিশকে খাওয়ানো। এই কই আমাদের দেশি কই মাছ নয়, এগুলো হলো এক ধরনের কার্প মাছ, যাকে কই কার্পও বলা হয়। আপনি চাইলে খাওয়াতে পারবেন 20 টাকা দিয়ে। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে চায়নাতে কার্প মাছ শুরু হয়েছিল। এই কার্প জাপানে এক্সপোর্ট করা হয়েছিল। বলা হয় যে লাল, হলুদ এবং সাদা 3টি রঙের কার্প সেই সময় জাপানে ছিল। 1820 দশকে জাপানের মাছ বিশেষজ্ঞরা 2 কালারের কার্প মাছ নিয়ে ব্রিডিং শুরু করে, ফলে মাছগুলো কালারফুল হয়েছিল এবং সাইজ 3.28 ফিট পর্যন্ত হয়েছিল। কই মাছ 1914 সালে জাপানের হিরোহিত ইম্পেরিয়াল প্যালেসে প্রথম ডিসপ্লে করা হয়। রঙিন এই মাছগুলো সহজেই মানুষের দৃষ্টি কেড়েছিল এবং তখন থেকেই এই মাছ বিশ্বে ছড়িয়ে পড়ে। কইয়ের 100টা ভ্যারাইটি থাকলেও 10টি খুব জনপ্রিয়। এর মধ্যে ওগান, করমো, গোশিকি, উৎসরিমোনো, বেকো, সিশুই, আসাগি, শোয়া, সানকে এবং কোহাকু। মজার বিষয় হলো এই মাছ 50 বছরেরও বেশি বাঁচতে পারে। হানাকো নামে একটি স্কারলেট কই জুলাই 1974 সালে গবেষণায় দেখা গেছে এর বয়স ছিল 226 বছর। 2018 সালে একটি কার্প একজন চীনা সংগ্রাহক 1.8 মিলিয়ন ইউএসডিতে কিনেছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। জাপানে চিলড্রেন্স ডে উপলক্ষে কৈনবুরি ঝুলানো হয়। কৈনবুরি হলো কাগজ বা কাপড়ে বিভিন্ন রঙের কার্প মাছ এঁকে তাকে কেটে তৈরি করা হয় এই কৈনবুরি। কারণ কার্প হলো জাপানে শক্তি এবং সংকল্পের প্রতীক। এই কৈনবুরিতে বিভিন্ন রং ইউজ করা হয়। পরিবারের এক একজন সদস্যের জন্য এক একটি রং কৈনবুরিতে ব্যবহার করা হয়। একটা কই মাছ যেমন তার গন্তব্যে পৌঁছানোর জন্য শক্তিশালী স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে, তাই বৌদ্ধ ধর্মে এই সাইন ইউজ করা হয়। কারণ বৌদ্ধ ধর্মে কই মাছ হলো অধ্যবসায়, সাহস এবং আধ্যাত্মিক রূপান্তরের প্রতীক বলে মনে করা হয়। কই একটি সর্বভুক মাছ। তারা মটর, লেটুস এবং তরমুজ সহ বিভিন্ন ধরনের খাবার খায়। কই তাদের খাওয়ানো ব্যক্তিদের চিনতে পারে এবং খাওয়ানোর সময় তাদের চারপাশে জড়ো হয়। শীতকালে তাদের পরিপাকতন্ত্র প্রায় থেমে যায় এবং তারা খুব কম খায়। কইয়ের বাম পাশেই আছে মেকং জায়ান্ট ক্যাটফিশ। মেকং জায়ান্ট ক্যাটফিশ বিশ্বের বৃহত্তম মিঠা পানির মাছের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে, যার দৈর্ঘ্য 2.7 মিটার এবং ওজন 293 কেজি। এটা হলো আসলে পাঙ্গাস মাছ, যা আমরা অনেকেই খেয়ে থাকি। অল্প বয়স্ক মেকং ক্যাটফিশে বারবেল এবং মুখের দাঁত দেখা যায়, কিন্তু বয়সের সাথে সাথে এই বৈশিষ্ট্যগুলো কমে যায় এবং 30 থেকে 50 সেন্টিমিটারের দৈর্ঘ্যে বৃদ্ধির সাথে সাথে দাঁত আর দেখা যায় না।
ভেতরে ঢুকতেই বাম পাশে ব্লাড প্যারট সিচলিড বা প্যারট সিচলিড দেখা যাচ্ছে। ব্লাড প্যারট সিচলিড হলো একটি হাইব্রিড প্রজাতির মাছ। এই মাছ শুধুমাত্র অ্যাকোয়ারিয়ামে থাকে। 1986 সালে তাইওয়ান প্রজননের মাধ্যমে এগুলি উৎপন্ন করেছিল। তাদের সঠিক পিতামাতার প্রজাতি নিয়ে বিতর্ক রয়েছে, তবে তারা মাইডাস সিচলিড এবং রেড হেড সিচলিডের মধ্যে একটি ক্রস বলে মনে করা হয়। প্রাপ্তবয়স্ক মাছ 4 ইঞ্চি লম্বা হতে পারে এবং 10 থেকে 15 বছর বয়স বাঁচতে পারে। হাইব্রিডাইজেশনের কারণে মাছের বেশ কয়েকটি শারীরিক বিকৃতি রয়েছে, যার মধ্যে এরা মুখ সম্পূর্ণরূপে বন্ধ করতে পারে না, ফলে তারা গলার পেশি দিয়ে খাবার পিষে সে অভাব পূরণ করে। বেশিরভাগ ব্লাড প্যারট অল্প বয়সে ধূসর বা ফ্যাকাশে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে তাদের উজ্জ্বল কমলা বা লাল রঙের বিকাশ ঘটে। তাদের রং খাবার, আলো এবং পানির উপর নির্ভর করে। কেউ কেউ আবার ঋতুভেদে বা মানসিক চাপের কারণে রং বদলায়। এর সামনেই আছে টেলিস্কোপ। টেলিস্কোপ হলো একটি গোল্ডফিশ, সাধারণত 500 থেকে 2000 মিটার গভীরতায় থাকে। এই অঞ্চলটিকে মধ্যরাতের অঞ্চলও বলা হয়, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। টেলিস্কোপ এর প্রসারিত চোখের জন্য পরিচিত। তাদের দৃষ্টিশক্তি ফিক্সড, অর্থাৎ চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে পারে না, তাই শিকার দেখতে তাদের পুরো শরীরকেই নড়াচড়া করে দেখতে হয়। টেলিস্কোপ মাছ খাড়াভাবে সাঁতার কাটে, তাদের মাথা উপরের দিকে থাকে। এই অস্বাভাবিক ভঙ্গিটি তাদের নিচে থেকে শিকারকে আক্রমণ করতে সাহায্য করে, যেখানে তারা অন্ধকার জলে অদৃশ্য থাকে। তাদের প্রসারিত চোয়াল তাদের নিজেদের মাথার চেয়েও অনেক বড় শিকারকে গ্রাস করতে দেয়। এই বড় খাবার ভেতরে নেওয়ার জন্য পেট প্রসারিত হতে পারে। এরা অনেক রকম হতে পারে, যেমন ব্ল্যাক মুর এবং পান্ডা মুর। সামনে গেলেই ডানে দেখতে পাবেন লবস্টার বা গলদা চিংড়ি। মোটা মাথা বিশিষ্ট এবং কঠিন খোলসে মোড়ানো এক ধরনের সামুদ্রিক প্রাণী। এর 10টি হাঁটার উপযোগী পা রয়েছে, তার মধ্যে সামনের 3 জোড়া পা খাবার জন্য উপযোগী। শামুক এবং মাকড়সার মতো গলদা চিংড়িরও রক্ত নীল। সাম্প্রতিককালের গবেষণায় বলা হয়েছে যে গলদা চিংড়ি বয়সের সাথে সাথে তাদের কাজ করার শক্তি কমে না। দুর্বলতা কিংবা বয়সজনিত কারণে প্রজনন শক্তিরও বিলুপ্ত ঘটে না, বরং দিনে দিনে বাড়তে থাকে। গলদা চিংড়ি সর্বভূক প্রাণী হিসেবে পরিচিত। সাধারণত গলদা চিংড়ি লম্বায় 10 থেকে 20 ইঞ্চি হয়ে থাকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় গলদা চিংড়ি পাওয়া গেছে কানাডার নোভা স্কটিয়ায়। এটি 20.15 কেজি ওজনের। একটু সামনে ডানে দেখতে পাবেন টাইগার শোভেল নোজ ক্যাটফিশ। এরা ডোরা কাটা এবং দাগযুক্ত ক্যাটফিশ। তারা তাদের রঙের কারণে পরিচিত। এখানে সাদা হলেও তাদের আরেকটা কালার দেখুন, একদম বাঘের মতো, তাই এর এই নাম। এর সর্বোচ্চ রেকর্ডকৃত দৈর্ঘ্য 39 ইঞ্চি। তারা ছোট অ্যাকোয়ারিয়ামে থাকতে পারে না। প্রাপ্তবয়স্ক হিসেবে তাদের কমপক্ষে 950 থেকে 1100 লিটারের ট্যাঙ্কের প্রয়োজন হয়। তাদের উচ্চ বর্জ্য উৎপাদনের কারণে ট্যাঙ্ক দ্রুত পরিষ্কারের প্রয়োজন হয়। এরা 15 থেকে 20 বছর বন্দি অবস্থায় বেঁচে থাকতে পারে। এরপরেই আছে রেইনবো শার্ক, মিঠা পানির আরেকটি মাছ। এটি হাঙরের মতো শরীরের আকৃতি এবং পৃষ্ঠীয় পাখনা থেকে এর নাম পেয়েছে, যা সামুদ্রিক হাঙরের মতো। বন্দি অবস্থায় তারা সাধারণত 4 থেকে 6 ইঞ্চি লম্বা হয়। খোলা অবস্থায় তারা 7 থেকে 8 ইঞ্চি লম্বা হতে পারে। বড় হওয়ার সাথে সাথে তাদের মিনিমাম 208 লিটার ট্যাঙ্কের প্রয়োজন। রেইনবো শার্ক হলো ট্যাঙ্ক বটম এবং অ্যাকোয়ারিয়ামের সারফেস ক্লিনার। নিচে এবং মাঝখানে থাকার কারণে তারা অন্য মাছের পড়ে থাকা খাবার খায়, তবে উপরে ভেসে থাকা শ্যাওলাও খায়। একটি বড় রেইনবো শার্ক ছোটটিকে সবসময় তাড়া করে যতক্ষণ না পর্যন্ত ছোটটি মারা যায়। আবার অন্য মাছকেও তার অঞ্চল থেকে তাড়া করে, বিশেষ করে অ্যাকোয়ারিয়ামের মতো সীমাবদ্ধ পরিবেশে। তাদের আত্মীয় যেমন রেড টেইলড শার্ক, বালা শার্ক এবং ব্ল্যাক শার্ক, এদের সাথে একই অ্যাকোয়ারিয়ামে রাখা উচিত নয়, কারণ তারা তাদের তাড়া করবে এবং আক্রমণ করবে। স্ট্রেস বা অসুস্থ হলে রেইনবো শার্ক তাদের পাখনার উজ্জ্বল লাল রং হারাতে পারে। যদি তারা তাদের লাল বা কমলা রং ফিরে পায়, তবে এটি একটি লক্ষণ যে তারা সুস্থ। বাম পাশে আছে ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ। আদিবাসীরা বিশ্বাস করে যে এই মাছগুলিতে মৃতদের ভূত বাস করে, তাই এই নাম। অ্যাকোয়ারিয়ামে এই মাছ জনপ্রিয়। এই মাছের লেজে 2টি সাদা রিং এবং নাকের উপর একটা সাদা ব্লেজ ছাড়া পুরোটাই কালো।
এটি 12 থেকে 20 ইঞ্চি দৈর্ঘ্যের হয়ে থাকে। এই মাছটি লম্বা ফিতার মতো এবং এর নিচের দিকে একটি পাখনা ব্যবহার করে নড়াচড়া করে। একটি মজার ব্যাপার হলো ইলেকট্রিক অর্গান সিস্টেমের জন্য এই ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ সুপরিচিত। মাছের লেজে বিশেষ বৈদ্যুতিক অঙ্গ রয়েছে। এই অঙ্গগুলি মাছের শরীরের চারপাশে খুব অল্প বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। বৈদ্যুতিক পালসের ফ্রিকোয়েন্সি মাছের প্রকার ভেদে 200 থেকে 600 হার্টজ পর্যন্ত হয়। তারা তাদের বৈদ্যুতিক সংকেতের ফ্রিকোয়েন্সি এবং প্যাটার্ন পরিবর্তন করতে পারে। যখন একটি বস্তু যেমন বাধা, শিকার বা শিকারী তার বৈদ্যুতিক ক্ষেত্রে প্রবেশ করে, তখন মাছ তার ত্বকের বিশেষ ইলেকট্রোরিসেপ্টরের কোষ ব্যবহার করে সম্পূর্ণ অন্ধকারেও বুঝতে পারে। প্রতিটি মাছের একটি আলাদা সংকেত ফ্রিকোয়েন্সি আছে, যার ফলে এক নাইফ ফিশ অন্য নাইফ ফিশকে অন্ধকারে চিনতে ও যোগাযোগ করতে পারে। মাছের এই সিস্টেমটি প্রযুক্তিতে ব্যবহৃত রাডারের মতো, তবে শব্দ তরঙ্গের পরিবর্তে এটি বৈদ্যুতিক ক্ষেত্রের উপর নির্ভর করে। এরা 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। বাম পাশে আছে 3 স্পট গোরামি। এর শরীরের প্রতিটি পাশে 2টি দাগ আছে, যা চোখের সাথে মিল আছে, তাই চোখ সহ একে 3টা স্পট মনে হয়। এ কারণেই এর নাম 3 স্পট গোরামি। এটি অ্যাকোয়ারিয়ামের ব্যবসায় জনপ্রিয়। এর দৈর্ঘ্য 5.9 ইঞ্চি পর্যন্ত হয়। এরা বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ওপাল বা ওপালাইন গোরামি বা কসবি গোরামি, নীল গোরামি, সোনা বা সোনালী গোরামি, প্লাটিনাম গোরামি, ল্যাভেন্ডার গোরামি বা অ্যামেথিস্ট গোরামি। 3 স্পট গোরামি একটি সর্বভুক, শ্যাওলা ভিত্তিক এবং মাংসযুক্ত খাবার সবই খায়। এদের রং পরিবর্তন হয়, তাদের কালো দাগ ম্লান হয়ে যায় যখন উচ্চচাপের মধ্যে থাকে বা যখন তাদের ভালো অবস্থায় রাখা হয় না। সুস্থ মাছের শরীরের প্রতিটি পাশে 2টি উজ্জ্বল কালো দাগ থাকে, কিন্তু বয়সের সাথে সাথে এগুলি বিবর্ণ হয়ে যায়। এর সামনেই অস্কার। অস্কার ফিশ হলো সবচেয়ে বুদ্ধিমান অ্যাকোয়ারিয়াম মাছ এবং মালিকদের চিনতে পারে। তারা আপনার হাত অনুসরণ করতে পারবে, এমনকি সরাসরি আপনার হাত থেকেও খাবার নিতে পারে। যত্ন সহকারে রাখলে অস্কার 10 থেকে 15 বছর বন্দি অবস্থায় বেঁচে থাকতে পারে। কারো কারো 20 বছরেরও বেশি বেঁচে থাকার রেকর্ড আছে। অস্কার তাদের প্রথম বছরের প্রতি মাসে 1 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। তারা প্রাপ্তবয়স্ক হিসেবে দৈর্ঘ্যে 12 থেকে 18 ইঞ্চি হতে পারে। তাদের দ্রুত বৃদ্ধির কারণে তাদের একটি বড় ট্যাঙ্কের প্রয়োজন। মাছ প্রতি সর্বনিম্ন 75 গ্যালন। অস্কার সাধারণত কমলা প্যাটার্ন সহ জলপাই সবুজ হয়, কিন্তু ব্রিডিংয়ের মাধ্যমে এর অনেক জাত তৈরি করেছে, যেমন অ্যালবিনো অস্কার, লাল বা কমলা প্যাটার্ন সহ সাদা শরীর, টাইগার অস্কার, ক্লাসিক কালো এবং কমলা চিহ্ন, লেমন অস্কার, প্রাণবন্ত হলুদ কমলা, ব্লু অস্কার, একটি বিরল নীলাভ আভা, লংফিন অস্কার, প্রবাহিত মার্জিত পাখনা। অস্কারের মেজাজ স্বাস্থ্য বা পরিবেশের উপর রং বদলায়। অস্কার যখন স্ট্রেসড থাকে তখন রং গাঢ় বা বিবর্ণ দেখাতে পারে। যখন মেজাজ ভালো থাকবে তখন এটি উজ্জ্বল হবে। মারামারির সময় কখনো এরা কালো বা সাদা দাগ তৈরি করতে পারে। এটা বলা হয় যে আপনি যদি তাদের সবসময় একটি নির্দিষ্ট নামে ডাকেন, তবে তারা এটি চিনতে ও শিখতে পারে। কিছু মালিক তাদের প্রশিক্ষণ দিয়ে ডাকলেই তারা এসে পড়ে। ছোট অস্কার প্রায় 300 থেকে 500 ডিম পারে, আর বড় অস্কার প্রায় 2500 থেকে 3000 ডিম দিতে পারে। একদম সোজা শেষে হলো জায়ান্ট গোরামি। নাম অনুসারে জায়ান্ট গোরামি 2 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বন্দি অবস্থায় তাদের কমপক্ষে 200 গ্যালন ট্যাঙ্কের প্রয়োজন। খোলা অবস্থায় তারা আরও বড় হতে পারে এবং 9 কেজি পর্যন্ত ওজন হতে পারে। জায়ান্ট গোরামিদের একটি বিশেষ অঙ্গ রয়েছে যা সরাসরি বাতাস থেকে শ্বাস নিতে পারে, তাই দীর্ঘ সময়ের জন্য এরা পানির বাইরে বেঁচে থাকতে পারে। এরা খুব বুদ্ধিমান এবং যারা তাদের খাওয়ায় তাদের চিনতে পারে। তারা তাদের মালিকের হাত অনুসরণ করতে পারে। বন্দি অবস্থায় তারা বিভিন্ন ধরনের খাবার যেমন লেটুস, পালং শাক, শসা এবং চিংড়ি বা কৃমির মতো প্রোটিন সমৃদ্ধ খাবার খায়। কাউকে কাউকে রান্না করা ভাত, রুটি, এমনকি মুরগির মাংসও খেতে দেখা গেছে। জায়ান্ট গোরামি 15 থেকে 25 বছর বেঁচে থাকতে পারে। কিছু রিপোর্ট দাবি করে যে তারা এমনকি 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। অল্প বয়স্ক গোরামি সাধারণত রূপালী বা ফ্যাকাশে গোলাপি হয়, তবে তারা বড় হওয়ার সাথে সাথে হলুদ, কমলা বা গাঢ় রং ধারণ করে। তাদের রং, মেজাজ, স্বাস্থ্য বা পরিবেশের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। জায়ান্ট গোরামির সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হলো তাদের মোটা ঠোঁট, যা তাদের একটি অন্যরকম চেহারা দেয়। জায়ান্ট গোরামি এশিয়ার অনেক দেশে, বিশেষ করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে খাদ্যের জন্য চাষ করা হয়। টার্ন নিয়েই ডানে দেখা যাবে অ্যালবিনো ওয়াকিং ক্যাটফিশ।
থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের মতো দেশে অ্যালবিনো ওয়াকিং ক্যাটফিশ মানুষের খাওয়ার জন্য চাষ করা হয়, যাকে বাংলায় সাদা মাগুর বলা হয়। অ্যালবিনো ওয়াকিং ক্যাটফিশ একটি বিরল এবং কিছুটা বিস্ময়কর মাছের প্রজাতি, যা মাটিতে হাঁটার ক্ষমতার জন্য পরিচিত। এটি জলের সন্ধানে শুকনো জমিতে 300 মিটার পর্যন্ত হেঁটে যেতে পারে। ওয়াকিং ক্যাটফিশের একটি বিশেষ শ্বাস প্রশ্বাসের অঙ্গ রয়েছে, যা তাদের বাতাসে শ্বাস নিতে দেয়, তাই এটি পানির বাইরে 18 ঘন্টা বেঁচে থাকতে পারে। খোলা পরিবেশে তারা 5 থেকে 7 বছর বাঁচে, কিন্তু অ্যাকোয়ারিয়ামে তারা সঠিক যত্নের সাথে 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। বাম পাশে দেখা যাচ্ছে গ্যাগোরা ক্যাটফিশ, যা এক জাতীয় মাগুর যা বাংলাদেশ, ভারত এবং আশেপাশে দেশগুলির নদীতে পাওয়া যায়। অন্য মাগুরের মতো গ্যাগোরা ক্যাটফিশ বাতাসে শ্বাস নিতে পারে, তাই একে কম অক্সিজেন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। এটি দৈর্ঘ্যে সর্বোচ্চ 36 ইঞ্চি হতে পারে। ব্ল্যাক কার্প বা চাইনিজ ব্ল্যাক রোচ মিঠা পানির মাছের একটি প্রজাতি। ব্ল্যাক কার্প হলো বড় মাছ, দৈর্ঘ্যে 6.6 ফিট পর্যন্ত বাড়তে সক্ষম এবং ওজন 136 কেজি পর্যন্ত হতে পারে। ব্ল্যাক কার্প খোলা অঞ্চলে 15 থেকে 20 বছর বেঁচে থাকতে পারে। 1000 বছরেরও বেশি সময় ধরে চীনে 4টি বিখ্যাত গৃহপালিত মাছ হিসেবে ব্ল্যাক কার্প, বিগ হেড কার্প, সিলভার কার্প এবং গ্রাস কার্প পরিচিত। ব্ল্যাক কার্পের দাঁত থাকে। প্রাপ্তবয়স্কদের গলদেশের বাম পাশে 4টি এবং ডান দিকে 5টি দাঁত থাকে। তাদের নাম থাকা সত্ত্বেও তারা সত্যিকারের কাঁকড়া নয়। হর্সশু কাঁকড়া 450 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান, যা ডাইনোসরের চেয়েও পুরানো। এগুলিকে কখনো কখনো জীবন্ত জীবাশ্ম বলা হয়, কারণ তারা লক্ষ লক্ষ বছরে খুব কম পরিবর্তিত হয়েছে। হর্সশু কাঁকড়ার ঘোড়ার পায়ের আকৃতির মতো খোসা তার শরীরের সুরক্ষা প্রদান করে। লেজের মেরুদণ্ড প্রায়শই ভারসাম্যের জন্য, যা হর্সশু কাঁকড়াটি উল্টে গেলে তার উপর ভর করে সোজা হতে সাহায্য করে। হর্সশু ক্র্যাবের মোট 10টি চোখ রয়েছে। এর মধ্যে তাদের লেজের কাছে 2টি অতিরিক্ত চোখ রয়েছে, যা তাদের আলোর মাত্রা শনাক্ত করতে সাহায্য করে। তাদের যৌগিক চোখ, যা তাদের শরীরের পাশে অবস্থিত, তাদের গতিবিধি এবং শিকারী শনাক্ত করতে সাহায্য করে। তারা দীর্ঘ সময়ে বাতাসের সংস্পর্শে বেঁচে থাকতে সক্ষম। তবে শেষ পর্যন্ত শ্বাস নেওয়ার জন্য তাদের অবশ্যই পানিতে ফিরে যেতে হবে। হর্সশু কাঁকড়াগুলি বড় হওয়ার সাথে সাথে তাদের বাইরের কঙ্কাল গলে যায় বা ফেলে দেয়। আকার বৃদ্ধির সাথে সাথে তাদের জীবনে কঙ্কালটি একাধিকবার নষ্ট হতে পারে। হর্সশু কাঁকড়া সাধারণত প্রায় 20 বছর বেঁচে থাকে। এদের বিকিরণের ফলে 22টি পরিচিত প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে মাত্র 4টি অবশিষ্ট আছে। ম্যানগ্রোভ হর্সশু ক্র্যাব, আটলান্টিক অর আমেরিকান হর্সশু ক্র্যাব, ইন্দো প্যাসিফিক, ইন্দোনেশিয়ান, ইন্ডিয়ান অর সাউদার্ন হর্সশু ক্র্যাব, চাইনিজ, জাপানিজ অর ট্রাইস্পাইন হর্সশু ক্র্যাব। হর্সশু ক্র্যাব প্রায়ই তাদের রক্তের জন্য ধরা হয়, যাতে লিমুলাস অ্যামিবোসাইড লাইসেট থাকে, এন্ডোটক্সিন শনাক্ত করতে ব্যবহৃত একটি রাসায়নিক। স্পটেড গারকে জীবন্ত জীবাশ্ম হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি ডাইনোসরের সময় থেকে 100 মিলিয়ন বছর ধরে বিদ্যমান। স্পটেড গার একটি মিঠা পানির মাছ, যার মাথা, পাখনা এবং ডার্টের মতো শরীরে প্রচুর কালো দাগ রয়েছে। এদের একটি লম্বা মুখ থাকে, যার অনেকগুলি সূচের মতো দাঁত থাকে। সবচেয়ে ছোট স্পটেড গার 2 থেকে 3 ফুট লম্বা হয়, সাধারণত 4 থেকে 6 ফুট লম্বা হয়। 1.8 থেকে 2.7 কেজি পর্যন্ত ওজনের হয়। স্পটেড গারগুলি জল এবং বাতাসে শ্বাস নিতে পারে। এরা বসন্ত ও গ্রীষ্মের শুরুতে সাধারণত অগভীর আগাছামুক্ত জলে জন্মায়। মহিলারা প্রায় 20,000 ডিম দিতে পারে, যা শিকারীদের এমনকি মানুষের জন্য বিষাক্ত। 10 থেকে 14 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। এই পর্যায়ে গার সবচেয়ে দুর্বল হয়। স্পটেড গারে উচ্চমাত্রায় পারদ রয়েছে এবং এটি খেলে ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে। তাদের তীক্ষ্ণ দাঁত এবং ভীতিকর চেহারা সত্ত্বেও স্পটেড গারগুলি মানুষকে আক্রমণ করে না। এরা সন্ধ্যা বা ভোরের তুলনায় রাতে বেশি খাবার খায়। পুরুষের গড় আয়ু 4 বছর এবং মহিলাদের আয়ু 10 বছর। গোল্ডফিশ বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং সুপরিচিত পোষা মাছ। চীনে 960 থেকে 1279 সাল পর্যন্ত সং রাজবংশের দ্বারা গোল্ডফিশের প্রজনন ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল। 1162 সালে চীনে সং রাজবংশের সম্রাজ্ঞী লাল এবং সোনার জাত সংগ্রহের জন্য
একটি পুকুর নির্মাণের আদেশ দেন। এই সময়ের মধ্যে সাম্রাজ্য পরিবারের বাইরের লোকদের সোনালী এবং হলুদ জাতের গোল্ডফিশ রাখতে নিষেধ করেছিল, কারণ এটি ছিল রাজকীয় রং। 1620-এর দশকে গোল্ডফিশগুলি দক্ষিণ ইউরোপে অত্যন্ত সম্মানিত ছিল এবং সৌভাগ্যের প্রতীক ছিল। প্রথম বিবাহ বার্ষিকীতে পুরুষরা তাদের স্ত্রীদের একটি গোল্ডফিশ উপহার দেওয়া একটি ঐতিহ্য হয়ে উঠেছিল, যা আগামী বছরের সমৃদ্ধির প্রতীক হিসেবে। এই ঐতিহ্য দ্রুত বন্ধ হয়ে যায়, কারণ গোল্ডফিশ আরও সহজলভ্য হয়ে ওঠে। কয়েক শতাব্দী ধরে গোল্ডফিশের প্রজননের ফলে এরা বিভিন্ন রঙের হয়ে থাকে, যদিও বেশিরভাগ লোকেরা গোল্ডফিশকে কমলা বলে মনে করে। তারা লাল, সাদা, হলুদ, কালো, নীলও হতে পারে। বন্দি অবস্থায় গোল্ডফিশ 4 থেকে 6 ইঞ্চি, কিন্তু বড় আকারে তারা 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। রেকর্ড করা সবচেয়ে বড় গোল্ডফিশ ছিল 18 ইঞ্চি। অনেক লোক বিশ্বাস করে যে গোল্ডফিশের আয়ু খুব কম। সঠিক যত্নে গোল্ডফিশ 10 থেকে 15 বছর বা তারও বেশি সময় বাঁচতে পারে। রেকর্ড করা সবচেয়ে পুরনো গোল্ডফিশ 43 বছর বেঁচে ছিল। একটি পুরনো গল্প বা কথার কথা ছিল যে গোল্ডফিশের 3 সেকেন্ডের স্মৃতি থাকে। আসলে এটা ভুল প্রমাণিত হয়েছে। গোল্ডফিশের স্মৃতি কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। গবেষণায় দেখা গেছে যে গোল্ডফিশ বিভিন্ন মানুষের মুখের মধ্যে পার্থক্য করতে পারে এবং সময়ের সাথে সাথে তাদের মালিকদের চিনতে পারে। গোল্ডফিশের স্টমাক থাকে না, পরিবর্তে তাদের একটি দীর্ঘ অন্ত্র রয়েছে, যা তাদের ধীরে ধীরে খাবার হজম করতে সহায়তা করে। এই কারণেই অতিরিক্ত খাওয়ার ফলে হজমের সমস্যা এবং জলদূষণ হতে পারে। গোল্ডফিশ খুব শক্ত এবং ঠান্ডা তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। কেউ কেউ এমনকি বরফে জমাট বেঁধে বেঁচে গেছে। গোল্ডফিশ কম অক্সিজেনে বেঁচে থাকতে পারে। তারা এমনকি কয়েক মাস অক্সিজেন ছাড়া বেঁচে থাকার জন্য তাদের রক্তে ইথানল অ্যালকোহল তৈরি করতে পারে। গোল্ডফিশ কম ফ্রিকোয়েন্সিতে শব্দ করতে পারে, বিশেষ করে যখন অন্যান্য মাছের সাথে যোগাযোগ করে। গোল্ডফিশের বাইরে কান নেই, তবে তারা পার্সিও লাইন সিস্টেম এবং ভিতরের কানের মাধ্যমে শব্দ তরঙ্গ শনাক্ত করতে পারে। অ্যাকোয়ারিয়ামে একটি একক গোল্ডফিশের জন্য কমপক্ষে 75 লিটার পানির প্রয়োজন। মাইক্রোগ্র্যাভিটি কিভাবে জলজীবনকে প্রভাবিত করে তা অধ্যয়নের জন্য 1973 সালে নাসা পরীক্ষার অংশ হিসেবে গোল্ডফিশকে মহাকাশে পাঠায়, যা মহাকাশে পাঠানো প্রথম মাছগুলোর একটা। টিনফয়েল বার্ব হলো একটি বৃহৎ, দ্রুত সাঁতার কাটা মিঠা পানির মাছ, যা তার উজ্জ্বল প্রতিফলিত রূপালী আঁশ থেকে এর নাম পেয়েছে, যা টিনফয়েলের মতো। যদিও দোকানে ছোট মাছ হিসেবে বিক্রি হয়, টিনফয়েল বার্ব দৈর্ঘ্যে 14 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। তাদের আকার এবং দ্রুত সাঁতার কাটার কারণে প্রচুর জায়গা প্রয়োজন হয়, ফলে বাড়ির অ্যাকোয়ারিয়ামে রাখা হলে তাদের বড় ট্যাঙ্ক অন্তত 280 থেকে 470 লিটার প্রয়োজন। সঠিক যত্ন সহ টিনফয়েল বার্বস 8 থেকে 10 বছর বাঁচতে পারে এবং কখনো কখনো ভালো পরিবেশে 15 বছর পর্যন্ত বাঁচে। এই মাছগুলি বড় দলে থাকতে পছন্দ করে, কমপক্ষে 5 বা তার বেশি, এবং একা রাখা হলে এদের মন খারাপ হতে পারে। এই মাছগুলি শক্তিশালী জাম্পার এবং অনাবৃত ট্যাঙ্ক থেকে লাফ দিতে পারে, তাই অ্যাকোয়ারিয়ামে রাখার সময় একটি নিরাপদ ঢাকনা অপরিহার্য। কচ্ছপ হল প্রাচীন সরীসৃপ যারা 220 মিলিয়ন বছর পর্যন্ত পৃথিবীতে বিচরণ করেছে, মানে তারা ডাইনোসরের পাশাপাশি বাস করত। কচ্ছপ তাদের পেছনের শক্ত শেল এবং খুব স্লো মুভমেন্টের জন্য সুপরিচিত। একটি মরুভূমি কচ্ছপ ঘন্টায় প্রায় 220 থেকে 480 মিটার বেগে চলে, যদিও সামুদ্রিক কচ্ছপ দ্রুততম সাঁতারু, যা ঘন্টায় 35 কিলোমিটার গতিতে পৌঁছায়। কচ্ছপ র্যাপটাইল টাইপের প্রাণী। র্যাপটাইল মানে যেসব প্রাণী বাতাসে শ্বাস নেয়, কোল্ড ব্লাডেড হয় এবং ব্যাকবোন আছে। কোল্ড ব্লাড মানে কচ্ছপের ভিতরে তাপমাত্রা তাদের সরাসরি পরিবেশের সাথে পরিবর্তিত হয়, কিন্তু আমাদের শরীর ওয়ার্ম ব্লাডেড। আমাদের শরীরের তাপমাত্রা প্রায় সবসময় একরকম থাকে, এমনকি আমরা ঠান্ডায় বাইরে গেলেও। কচ্ছপ সর্বভুক প্রাণী। এক কচ্ছপ আরেক কচ্ছপের কখনো বন্ধু হয় না, তাদের মধ্যে সোশ্যালিজম নেই, তাদের কোনো গ্রুপ নেই। কচ্ছপ পানিতে থাকতে ভালোবাসে এবং বেশিরভাগ সময় পানিতেই থাকে। এটাই বড় পার্থক্য টার্টল এবং টর্টয়েজের মধ্যে, কারণ টার্টল বেশিরভাগ সময় পানিতে থাকে আর টর্টয়েজ বেশিরভাগ সময় ডাঙায় থাকে। সামুদ্রিক কচ্ছপ বেশিরভাগ পানিতে থাকে, ডিম পাড়ার সময় পাড়ে আসে। ডিম পেড়ে মা কচ্ছপ চলে যায় আর 2 মাস পর ডিম ফুটে বাচ্চা কচ্ছপ একা একাই সমুদ্রে চলে যায়। বাচ্চা কচ্ছপকে হ্যাচলিং বলে। কচ্ছপের বাইরের শেল ক্যারাটিন দিয়ে তৈরি, একই পদার্থ যা আমাদের চুল এবং নখ তৈরি করে। কার্টুনে দেখানো কচ্ছপের মতো কচ্ছপ তাদের খোলস থেকে বের হয়ে আসতে পারে না।
কচ্ছপের দাঁত নেই, দাঁতের পরিবর্তে কচ্ছপের ধারালো ঠোঁট থাকে, যা তারা তাদের খাবার কামড়াতে, পিষে বা ছিঁড়তে ব্যবহার করে। কচ্ছপের বৃহত্তম জীবন্ত প্রজাতি হল লেদারব্যাক কচ্ছপ, যা দৈর্ঘ্যে 8 ফুট 10 ইঞ্চি এবং ওজন 500 কেজি এর বেশি হতে পারে। খাবার এবং বাসা বাঁধার জন্য প্রতি বছর 10,000 মাইলেরও বেশি সাঁতার কেটে যেতে পারে। স্ত্রী সামুদ্রিক কচ্ছপ সাধারণত একই সৈকতে ফিরে আসে যেখানে তারা জন্মগ্রহণ করেছিল। কচ্ছপরা পানির নিচে খুব ভালোভাবে দেখতে পারে এবং কিছু প্রজাতির রঙিন দৃষ্টিশক্তি আছে, তবে তাদের শ্রবণ শক্তি তাদের দৃষ্টিশক্তির মতো শক্তিশালী নয়। কচ্ছপ দীর্ঘজীবন বাঁচতে পারে। প্রাচীনতম জীবন্ত কচ্ছপ এবং স্থলপ্রাণী বলা হয় জোনাথন নামের একটি সেশেলস জায়ান্ট টর্টয়েজ, যে 2019 সালে 197 বছর বয়সে পরিণত হয়েছিল। কচ্ছপ তাদের হৃদস্পন্দন কমিয়ে এবং অক্সিজেন সংরক্ষণ করে ঘন্টার পর ঘন্টা পানির নিচে থাকতে পারে। কিছু হাইবারনেটিং কচ্ছপ শ্বাস ছাড়াই মাসের পর মাস পানির নিচে বেঁচে থাকতে পারে। পার্পল স্প্যাগেটি ইল এক ধরনের কেঁচো প্রজাতি। এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় ইল যা ভারত, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন থেকে পরিচিত। এটি নদী ও মোহনায় বাস করে। পুরুষরা সর্বোচ্চ 44 সেন্টিমিটার দৈর্ঘ্যে পৌঁছাতে পারে। ক্যারিটিস লুসিফার হল হলুদ বাদামি কাঁকড়া নামেও পরিচিত। লাল কাঁকড়া মূলত উপকূলীয় এবং ম্যানগ্রোভ এলাকায় পাওয়া যায়। এই প্রাণবন্ত লাল পানিগুলি তাদের আকর্ষণীয় রং, দ্রুত গতিবিধির জন্য পরিচিত। লাল কাঁকড়ার সবচেয়ে বিখ্যাত প্রজাতির একটি হল ক্রিস্টমাস আইল্যান্ড রেড ক্র্যাব। তবে বাংলাদেশে লাল কাঁকড়া সাধারণত কক্সবাজার, কুয়াকাটা এবং সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এই কাঁকড়াগুলি কাদা, ফ্ল্যাট এবং বালুকাময় উপকূলে বেড়ে ওঠে, যেখানে তারা উচ্চ জোয়ারের সময় বাস করার জন্য এবং আশ্রয় খোঁজার জন্য গর্ত খনন করে। তারা শিকারীদের থেকে আড়াল হতে এবং জ্বলন্ত রোদ এড়াতে বালিতে ছোট গর্ত খনন করে। নিয়মিত কাঁকড়ার মতো নয়, লাল কাঁকড়া খুব দ্রুত নড়াচড়া করে, তাদের ধরা কঠিন করে তোলে। তারা কম্পনের গতি সংবেদনশীল, অত্যন্ত সজাগ এবং চলাচলের সামান্য ইঙ্গিতেই তাদের গর্তের মধ্যে ঢুকে যায়। লাল কাঁকড়া উপকূলীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা পড়ে থাকা গাছপালা খেয়ে পাতার আবর্জনা পরিষ্কার করে। তাদের বিষ্ঠা সার হিসেবে রেইন ফরেস্টের স্বাস্থ্যে অবদান রাখে। স্পটেড স্ক্যাট একটি নোনা পানির মাছ, যা তার শরীরে দাগের প্যাটার্নের জন্য পরিচিত। এরা জনপ্রিয় অ্যাকোয়ারিয়ামের মাছ। স্পটেড স্ক্যাট বেসিক 2 রঙে পাওয়া যায়, যেমন গ্রিন স্ক্যাট এবং রুবি বা রেড স্ক্যাট। এই প্রজাতির সর্বোচ্চ দৈর্ঘ্য 15 ইঞ্চি। হাইপোস্টোমাস, প্লেকোস্টোমাস, যা ট্রাকার মাউথ ক্যাটফিশ বা কমন প্লেকো নামেও পরিচিত। অ্যাকোয়ারিয়ামের বাণিজ্যে বটম ক্লিনার হিসেবে তাদের চাহিদা রয়েছে। কমন প্লেকো একটি দারোয়ান মাছ হিসেবে পরিচিত, কারণ এটি শ্যাওলা, অবশিষ্ট খাবার এবং জৈব ধ্বংসাবশেষ খেয়ে অ্যাকোয়ারিয়ামগুলি পরিষ্কার রাখতে সাহায্য করে। যদিও এগুলি ছোট মাছ হিসেবে বিক্রি হয়, কমন প্লেকোস 18 থেকে 24 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এরা রাতকালীন সক্রিয় মাছ এবং দিনের বেলা গুহায় বা পাথরের আড়ালে লুকিয়ে থাকতে পছন্দ করে। রাতে আরো সক্রিয় হয়ে ওঠে, খাওয়ার জন্য বাইরে আসে। প্লেকো সাধারণত মাছের আঁশের পরিবর্তে তাদের শরীরে হাড়ের প্লেট থাকে। এই ধর্ম তাদের শিকারী বা রুক্ষ পরিবেশ থেকে রক্ষা করে। যথাযথ যত্ন সহ সাধারণ প্লেকো 10 থেকে 15 বছর বা বন্দী অবস্থায় আরো বেশি সময় বাঁচতে পারে। আমরা চলে এসেছি অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে সুন্দর অংশে, আর তা হলো ডিপ ওশেন টানেল। আর এটাই হলো এখানে সবচেয়ে সুন্দর পার্ট। আমরা চলে এসেছি শার্কের কাছে। হাঙর ডাইনোসরের চেয়েও পুরানো, প্রায় 400 মিলিয়ন বছর আগে। হাঙরের হাড় নেই, হাড়ের পরিবর্তে কার্টিলেজ আছে, যা দিয়ে আপনার কান এবং নাক তৈরি। এটি তাদের হালকা এবং নরম করে তোলে, ফলে দ্রুত সাঁতার কাটতে পারে।
তাদের দাঁত এবং চোয়ালি একমাত্র শক্ত অংশ। হাঙরের সেন্স খুব প্রখর। পানিতে এক ফোঁটা রক্ত পড়লেও তারা 1 মাইল দূর থেকে গন্ধ পায় এবং ছুটে আসে। তারা অন্যান্য প্রাণীদের দ্বারা সৃষ্ট বৈদ্যুতিক সংকেত অনুভব করতে পারে, যা তাদের লুকানো শিকার খুঁজে পেতে সাহায্য করে। ল্যান্টার্ন হাঙর অন্ধকারে জ্বলজ্বল করে, যা তাদের শিকারকে আকর্ষণ করতে সাহায্য করে। একটি হাঙরের হাজারবার দাঁত পড়লেও তা আবার দ্রুত বেড়ে ওঠে। কিছু প্রজাতি যেমন গ্রেট হোয়াইট হাঙর সারা জীবনে 30,000টিরও বেশি দাঁত প্রতিস্থাপন করতে পারে। এদের দাঁত খুব শক্ত এবং ধারালো। অ্যাপোলেট হাঙর তার পাখনা ব্যবহার করে সমুদ্রের তলদেশে হাঁটতে পারে, এমনকি অল্প সময়ের জন্য পানির বাইরেও বেঁচে থাকতে পারে। তিমি হাঙর সবচেয়ে বড় হাঙর, এমনকি বড় মাছ। তিমি হাঙর আর তিমি কিন্তু এক নয়, দুটো আলাদা আলাদা জিনিস। তিমি হলো স্তন্যপায়ী প্রাণী আর হাঙর হলো মাছ। যাই হোক, তিমি হাঙর 60 ফুট পর্যন্ত লম্বা হয়, কিন্তু চিন্তা করবেন না, নার্স হাঙর এবং তিমি হাঙর নিরীহ এবং ধীর গতির। শুধুমাত্র ছোট মাছ খায়, মানুষ নয়। শর্ট ফিন ম্যাকো হলো সবচেয়ে দ্রুততম হাঙর, যা ঘন্টায় 74 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। দেখতে থাকুন আপনার চারপাশে শার্ক, স্টিংরে আর অন্যান্য সামুদ্রিক প্রাণীও ঘুরে বেড়াচ্ছে। A B C D E F G H I J K L M
এখন আমরা টানেল থেকে বের হয়ে যাচ্ছি। Old MacDonald had a farm, E-I-E-I-O. And on his farm he had some sheep, E-I-E-I-O. With a baa here and a baa there. এখানে কিছু কচ্ছপের বিভিন্ন প্রজাতি দেখা যাচ্ছে। Old MacDonald had a farm, E-I-E-I-O. Old MacDonald had a farm, E-I-E-I-O. একটি ঝর্ণা এবং দোতলায় ওঠার সিঁড়ি এই প্লেসটি বেশ কালারফুল করে সাজিয়েছে। Hickory dickory dock, the mouse ran up the clock. The clock struck one, the mouse ran down. Hickory dickory dock, tick tock, tick tock. Hickory dickory dock, the bird looked at the clock. The clock struck two, away she flew. Hickory dickory dock, tick tock, tick tock. ভিতরে এই সাইডটা বেশ কিছু শামুকের অ্যাকোয়ারিয়াম আছে। Hickory dickory dock, the dog barked at the clock. The clock struck three, fiddly-dee. Hickory dickory dock, tick tock, tick tock. Hickory dickory dock, the bear sat by the clock. The clock struck four, he ran out the door. Hickory dickory dock, tick tock, tick tock. Hickory dickory dock, the bee buzzed round the clock. The clock struck five, she went to her hive. Hickory dickory dock, tick tock, tick tock. Hickory dickory dock, the hen pecked at the clock. The clock struck six, oh fiddle-six. Hickory dickory dock, tick tock, tick tock. Hickory dickory dock, tick tock, tick. এখানে ফিশ ফুট ম্যাসাজ করাতে পারবেন 10 মিনিটে মাত্র 100 টাকা দিয়ে, যা থাইল্যান্ডে করতে অনেক বেশি। পানিতে পা ডুবিয়ে বসবেন, মাছ আপনার পায়ে আসবে। চলুন সামনে এগিয়ে যাই। এখানে আছে 3D মুভি সমুদ্রের তলদেশ নিয়ে, মাত্র 50 টাকা। সোজা এই কাউন্টার থেকে আপনার শুরুতে তোলা ফটো নিতে পারবেন টাকা দিয়ে। এই ডান পাশেই আছে সুভেনির শপ। এখানের ওই সিঁড়ি দিয়ে এক্সিট হতে হবে। শপে ভিডিও করা যাবে না, তাই আমি উপরে উঠে আবার শুরু করছি। শপের ওই সিঁড়ি দিয়ে আমরা 3 তলায় উঠে আসলাম। এখানে ফুড কোর্ট ও গেমিং জোন। এই যে মিরর মেইজ, আসলে খুব চমৎকার একটা প্লেস। স্পেশাল থ্যাঙ্কস টু ইটস ওনার এমন সুন্দর একটা কিছু বাংলাদেশে করার জন্য। এখান থেকে আপনি লিফট দিয়ে বা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে পারবেন। এই পর্ব এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখান থেকে বের হয়ে এখন আমরা যাব বার্মিজ মার্কেট। লোকাল অটো ভাড়া জনপ্রতি 10 টাকা। নেক্সট পর্বে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন।